আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আমরা বরাবর মতোই আজকেও নতুন একটা লেসন নিয়ে আলোচনা করব, আর এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 2। আমি আবারও বলছি, নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 2। এর আগে আমরা লেসন 1 এর পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা হচ্ছে তোমাদের বইয়ের চ্যাপ্টার থেকে। তো আজকে আমরা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। আর পার্ট 2তে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ে 25 পৃষ্ঠা যেটা আছে, এখানে একটা নোট দেওয়া আছে। নোটে বলা হচ্ছে যে, তার আগে আমি আরেকটা কথা বলে দিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত আমরা যেটা পার্ট 1এও আলোচনা করেছিলাম যে কিভাবে প্রশ্নবোধক করতে হয়। তো আমরা জানি যে প্রশ্নবোধক করতে গেলে বি ভার্বটাকে প্রথমে নিয়ে এসে আর সাবজেক্টটাকে পরে নিয়ে যে আমরা যে কোনো প্রশ্ন কি করতে পারি, মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। যেমনটা এরকম, যেমন দ্য বয়েজ আর সুইমিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বাক্য। এই সেন্টেন্সটাকে আমি কিভাবে প্রশ্নবোধক করব, তো এই বি ভার্বটা আমি প্রথমে নিয়ে আসলাম আর এই সাবজেক্টটা আমি পরে নিয়ে গেলাম। এ দেখো, এটা প্রথমে চলে আসলো আর এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা পরে চলে গেল, আর বাকি যা আছে তা আমরা দেখে দেখে বসিয়ে ফেলবো, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, শেষ। এছাড়াও তোমাদের বইতে নোটে বলা আছে যে বাট ইফ, হোয়াট, হু, হাউ মেনি এটসেট্রা ইজ দ্যাট সাবজেক্ট দেন উই পুট দ্য সাবজেক্ট বিফোর দ্য অক্সিলারি। এখানে বলা হচ্ছে যে কিন্তু যদি এই WH ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসাবে বসে, যেমন এখানে হোয়াট, হু, হাউ মেনি বা ওয়ার, এরপর ওয়াই, এই সমস্ত অনেক শব্দ আছে WH ওয়ার্ড দিয়ে। তারপর আছে ওয়ার্ডস, একটা শব্দ দেখা যাচ্ছে, সেটা কিভাবে প্রশ্নবোধক করা যায় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে, এই সমস্ত ওয়ার্ডগুলোর ওই সেন্টেন্সের পরে সচরাচর কি বসে, অক্সিলারি ভার্বটা বা বি ভার্বটা বসে। যেমন প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দৃষ্টান্ত রয়েছে, হু ইজ কামিং ফর ডিনার টুনাইট, যে আজকে রাত্রে মানে কে আসতেছে, রাত্রে খাবারে কে আসতেছে, এই যে কথাটা বললো, এই সেন্টেন্সটাকে আমরা সাবজেক্ট হুটা কি করলাম, ব্যবহার করলাম। এখানে ব্যক্তির নাম বলি, যদি আমি বলি যে করিম ইজ কামিং ফর ডিনার টুনাইট, এটা সাধারণ একটা সিম্পল সেন্টেন্স যদি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ফুল স্টপ দিয়ে বললাম, এতটুকু ফুল স্টপ, প্রশ্নবোধক দিলাম না। এখন মনে করো যে আমি নামটা জানি না, কার নাম, এই করিমের নামটা জানি না, তখন আমি জিজ্ঞেস করবো যে হু ইজ কামিং ফর ডিনার টুনাইট, যে আজকে রাত্রে কে আসতেছে, রাতের খাবারে কে আসতেছে। এই যে ব্যক্তির নামটা বা কোনো বস্তুর নামটা যদি না চিনো, না জানো, তখন তুমি হু দিয়ে কি করতে পারবে, এইভাবে প্রশ্ন তৈরি করতে পারবে। তারপরে কিন্তু বি ভার্বটা বসবে। তবে বি ভার্ব সচরাচর যদি তুমি সিম্পলিভাবে প্রশ্নবোধক করতে চাও, WH ওয়ার্ড ছাড়া, মানে এই শব্দগুলো ছাড়া যদি তুমি প্রশ্নবোধক করতে চাও, তাহলে আমরা আগে বলেছিলাম শুধুমাত্র অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, সাবজেক্টটা পরে চলে যাবে। আর যদি তোমার সেন্টেন্সে যদি প্রশ্নবোধক কোনো ওয়ার্ড থাকে, বা তুমি যদি প্রশ্নবোধক কোনো ওয়ার্ড দিয়ে, WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করতে চাও, তাহলে প্রথমে WH ওয়ার্ডটা দিবে, এরপরে বি ভার্বটা দিবে, আর এরপরে থাকবে মূল ভার্ব, যেটা মূল ভার্বের সাথে আইএনজি কি হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার? তো এই আরেকটা দৃষ্টান্ত যদি আমরা দেখি পরের সেন্টেন্সে, হোয়াট ইজ বদারিং ইউ, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্ট হিসেবে কে আছে, এখানে ওয়ার্ড রয়েছে। তার মানে আমি ওয়ার্ডটাকে সাবজেক্ট বানিয়ে কি করলাম, প্রথমে দিলাম, এরপরে ইজটা আছে। ঠিক আছে? আরও অনেক সেন্টেন্স তৈরি করা যায়, যেমন হোয়াট ইজ ইউর নেম, এই যে সেন্টেন্সটা তৈরি করলাম, তার মানে আমি ওয়ার্ড দিয়ে করলাম। এরপরে বলতে পারি যে
হোয়ার আর ইউ, মানে সে কোথা আমি জানি না, সেজন্য তাকে আমি প্রশ্ন করলাম কি দিয়ে, WH ওয়ার্ড দিয়ে, ওয়ার দিয়ে। শুরুতে আমি ওয়ার্ড দিলাম, আর সবসময় মনে রাখবে WH ওয়ার্ডের পরে কি বসে, বিবার বসে। WH ওয়ার্ডের পরেই সাহায্যকারী ভার্বটা বসবে, এটা মনে রাখবে। সাহায্যকারী ভার্ব যেটা হোক, মডাল অক্সিলারি ভার্ব হোক, বি ভার্ব হোক, টু হ্যাভ ভার্ব হোক, অথবা ডু ভার্ব হোক, যেটাই বসুক, তবে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে WH ওয়ার্ডের পরে কি অক্সিলারি ভার্বটা বসবে, এরপর হচ্ছে মূল ভার্বটা। ঠিক আছে, তো এরকম আমরা প্রশ্নবোধক করব। এরপর কি বললো, টু মেক আ নেগেটিভ in the present continuous tense we can add not or an apostrophe t to the be verb। এখানে বলা হচ্ছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্রশ্নবোধকের পাশাপাশি যদি আমরা নেগেটিভ করতে চাই তখন কিভাবে করতে হবে, এখানে আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। যেমন প্রথমে দেওয়া আছে আই, আইটা কি সাবজেক্ট, তো আইয়ের সাথে সবসময় বি ভার্ব কি হয়, এম হয়। আম নট, এই বি ভার্বের পরেই কি হবে, যে কোনো অক্সিলারি ভার্বের পরেই নট বসে যাবে। যে কোনো দিন মনে রাখবে, সেটা যে কোনো অক্সিলারি ভার্ব হোক, তারপরেই সিম্পলিভাবে যদি নেগেটিভ করতে হয়, সাধারণ নেগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে কি হয়, নট বসে যায়। এটা হচ্ছে আই এম নট এর ফুল ফর্ম। আর যদি আমি শর্ট ফর্ম ইউজ করি আম নট, এরপর হচ্ছে মূল ভার্ব ডু, আর তার সাথে কি দেওয়া আছে ING, মূল ভার্বের সাথে ING, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমাদের গঠন অনুসারে আমাদেরকে লিখতে হবে। তো আরেকটা সেন্টেন্স দেখি, যেমন এখানে সাবজেক্ট হিসাবে উইও থাকতে পারে, অথবা ইউ থাকতে পারে, অথবা দেও থাকতে পারে। তো এখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট উইটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাও উইটা যে ফার্স্ট পারসন তাও কিন্তু প্লুরাল, ইউটা যে সেকেন্ড পারসন এটা সিঙ্গুলার হিসেবে বসে, আবার অনেক সময় প্লুরাল হিসেবেও বসে। আর দেটা হচ্ছে থার্ড পারসন, তবে প্লুরাল, আবার সিঙ্গুলার না। তো এই উই ইউ দে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তখনই কি হবে, এদের পরে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, অক্সিলারি ভার্ব প্লুরাল হবে, কি হবে, প্লুরাল হবে। আর যদি বি ভার্ব ধরি সেটা হবে কি, আর হবে। ঠিক আছে, আর যদি নেগেটিভ করার জন্য বলে অবশ্যই ওই বি ভার্বের পরে কি হবে, একটা নট বসে যাবে। এটা হচ্ছে আর নট এর ফুল ফর্ম, আর শর্ট ফর্ম হচ্ছে আর এন্ড। ঠিক আছে, এরপর হচ্ছে মূল ভার্বটা, মূল ভার্বের পরে কি দেওয়া আছে, ING যুক্ত করা আছে। এটা হচ্ছে আমাদের গঠন অনুসারে এটা করতে হয়। তো তাহলে আমরা নেগেটিভ কীভাবে করতে হয় সেটাও আমরা জানলাম। তো এরপরে এটা আমরা নেগেটিভটা জানলাম। এরপর নিচে আছে ইউজ, তোমাদের বইতে দেওয়া আছে, দেখো 39 পৃষ্ঠায়। এখানে হচ্ছে ইউজের মধ্যে কী বলা আছে, উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে কি, তার ব্যবহার সম্পর্কে কথা বলি। যেমন থিংস উইচ আর হ্যাপেনিং নাও, যে কোনো কিছুই এখন ঘটতেছে, যে কোনো কিছুই এখন ঘটতেছে, এরকম যদি অবস্থা হয় সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে কি করি, চিহ্নিত করি। যেমন আমি হ্যাভিং লাঞ্চ রাইট নাও, আমি এখনই কি দুপুরে খাবার খাচ্ছি, আমি এখনই দুপুরে খাবার খাচ্ছি। এই যে এখনই খাচ্ছি, এটা চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাও কিন্তু বর্তমান, একদিকে চলমান আরেকদিকে বর্তমান, মানে বর্তমানে চলমান অবস্থায় আছে, আমি খাচ্ছি। তো এই জন্য সাবজেক্টের পরে বি ভার্ব, এটা সংক্ষেপে দিয়েছে আই এম, এই এম শব্দটাকে শর্ট ফর্মে দিয়েছে I'(M). ক্লিয়ার? তাহলে আম হ্যাভিং, হ্যাভিংটা হচ্ছে মূল ভার্ব, হ্যাভটা হচ্ছে মেন ভার্ব, আর এটার সাথে কি যুক্ত করা হয়েছে ING, হ্যাভিং। ঠিক আছে, হ্যাভিং লাঞ্চ রাইট নাও, আমি এখনই কি করতেছি, ঠিক এখনই দুপুরের খানা খাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে বর্তমানে ঘটতেছে এরকম কি ঘটনার ভিতরে কী রকম সেন্টেন্স প্রকাশ করা যায় বা বলা যায়। এরপর আছে যেমন একটা সেন্টেন্সে লাইলা ইজ টকিং অন দ্য ফোন, লাইলা ফোনে কথা বলতেছে, লাইলা কি করতেছে, ফোনে কথা বলতেছে। এই সেন্টেন্সটা যদি জিজ্ঞেস করা হয় কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে।
কিভাবে জানলাম? প্রথমে সাবজেক্ট আছে, তারপরে বি ভার্ব আছে, দেখো ইজ, কারণ সাবজেক্ট থার্ড পারসন, এটা কি লাইলাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি বসেছে বি ভার্বও সিঙ্গুলার বসেছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বি ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। ব্যতিক্রম হবে সেটা অ্যাডভান্স লেভেলে গেলে, তোমরা এখন অ্যাডভান্স লেভেলে নেই, তো এতটুকু জানো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। তো সেটা কি ভার্ব? বি ভার্ব। ওকে, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই ভাবো। এরপর হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বটা কি? টক। টকের সাথে কি আছে? মেন ভার্ব দিলাম, তারপরে আইএনজি আছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুসারে কথা বলতেছি, আইএনজি, আর বাকিটা হচ্ছে অবজেক্ট হিসাবে ধরে নিলাম, অবজেক্ট। তাহলে লাইলা ইজ টকিং অন দ্য ফোন। লাইলা কি করতেছে? ফোনে কথা বলছে, তার মানে চলমান, সে বর্তমানে কথা বলতেছে, তার মানে বর্তমানে বলতেছে কিন্তু চলমান, এখনই বলতেছে, ঠিক আছে? এরকম অবস্থা যদি হয় চলমান, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই বলতে হবে। এরপরে কি বলছে? থিংস উইচ আর হ্যাপেনিং ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম, যেটা সময়ের কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সময় নিয়ে কিছু ঘটনা ঘটে, যেমন বাট নট নেসেসারিলি অ্যাট দি মোমেন্ট, কিন্তু এই মুহূর্তে ঘটেছে তা নয়, বা এই মুহূর্তে ঘটতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা নেই। এরকম অর্থে আমরা কী রকম সেন্টেন্স দেখি, যেমন শি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড দিস ডেজ। এখানে বলেছে যে তোমার ওই দিনগুলোতে সে কঠোর পরিশ্রম করতেছে, দিনগুলোতে কঠোর পরিশ্রম করছে। তার মানে এই যে এটা নির্দিষ্ট কোনো কি নেই, স্পেসিফিক কোনো টাইম নেই, বা টাইমের কথা উল্লেখ নেই, সময়ের কথা উল্লেখ নেই, কিন্তু মানে এই দিনগুলোর ভিতরে সে কঠোর পরিশ্রম করতেছে, এই দিনগুলোর ভিতরে যে কোনো সময় হতে পারে। তার মানে স্পেসিফিক কোনো কি নেই, কি সকাল না বিকাল, নাকি দুপুর 12টা, নাকি দুপুর 1টা, নাকি বিকাল 3টা, নাকি সকাল 9টা, এরকম কোনো, বা রাত 9টা, এরকম কোনো স্পেসিফিক টাইম নেই। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা লিখতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। তার দৃষ্টান্ত হচ্ছে এই সেন্টেন্সটা, যেমন শি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড দিস ডেজ, এই দিনগুলোতে সে মানে কঠোর পরিশ্রম করতেছে, কঠোর পরিশ্রম করে কাজ করতেছে। এই যে কথাটা, এটা কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই, তারপরে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেটা চলমান হচ্ছে সেটা সপ্তাহে ব্যাপী হতে পারে, সপ্তাহে যে কোনো দিন হতে পারে, তার মানে বর্তমানে চলতেছে কাজটা, যে এখনও চলতেছে, শেষ হয়নি, এরকম অবস্থা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আরেকটা সেন্টেন্স, যেমন শি ইজ অ্যাটেন্ডিং আ ট্রেনিং প্রোগ্রাম, সে একটা ট্রেনিং প্রোগ্রামে কি করতেছে, তোমার উপস্থিত হচ্ছে, বা নিয়মিত উপস্থিত হচ্ছে, বা অ্যাটেন্ড করতেছে, এরকম অর্থেও আমরা সেটা কি করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইডেন্টিফাই করতেছি বা শনাক্ত করতেছি। এটা শনাক্ত করতে গেলে কি কি প্রয়োজন হয়? প্রথমে সাবজেক্ট লাগে, তারপরে একটা অক্সিলারি ভার্ব লাগবে, তারপর মূল ভার্ব লাগবে, মূল ভার্বের সাথে আইএনজি লাগবে, তারপর অবজেক্ট যেটা আছে সেটা। এটাই আমাদের মূল স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপর হচ্ছে রিপিটেড ইভেন্টস। রিপিটেড ইভেন্টের ভিতরে কি আছে, যেমন এখানে লেখা আছে যে মাই 2 sons আর অলওয়েজ ফাইটিং, যে তার দুইটা, মানে আমার 2টা সন্তান সবসময় কি করে, দুষ্টমি করে বা ঝগড়া করে, আমরা যেটাই বলি সবসময়। এই যে বিষয়টা এখানে লিখলো, তার মানে এটা নির্দিষ্ট কোনো কি নেই, মানে স্পেসিফিক কোনো টাইম নেই, কিন্তু সব সময়, সেটা সকালেও হইতে পারে, বিকালেও হইতে পারে, তার মানে সেটা সব সময় করে, রাতেও হইতে পারে। আমার 2টা ছেলে বা 2টা সন্তান সবসময় কি করে, ফাইটিং করে, মানে একে আরেকজনের সাথে লেগে যায়, এই বিষয়টা। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলতেছি, বা এগুলো ঘটে, এই সমস্ত ঘটনাগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারবো, যেহেতু সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, তারপরে বি ভার্ব দেখতে পাচ্ছি, আর মূল ভার্ব যেটা আছে সেটার সাথে আইএনজি আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এরপরে দেখো আরেকটা সেন্টেন্স আছে, শি ইজ অলওয়েজ লুজিং থিংস, সে প্রায় সব কিছু কি করে, হারিয়ে ফেলে, সে প্রায় সব কিছু হারিয়ে ফেলে। এই যে সে সবসময় বা প্রায় সে সব কিছু হারিয়ে ফেলে, এই কথাটা তার মানে সে
আগেও হারিয়েছিল, বর্তমানেও হারাচ্ছে, বা ভবিষ্যতে যে হারাবে না তারও কোনো কি নেই, গ্যারান্টি নেই। তার মানে এটা চলমান আছে। সে আজকে মনে করে যে একটা পেন্সিল কিনে দিলাম, সেটাও হারিয়ে ফেললো, আজকে একটা কলম কিনে দিলাম, সেটাও হারিয়ে ফেললো, টাকা দিলাম, টাকাটাও হারিয়ে ফেললো। এই বিষয়গুলো এটা চলমান। শি ইজ অলওয়েজ লুজিং থিংস, যে কোনো কিছু হারিয়ে ফেলতেছে। তো এই সমস্ত ঘটনাগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বর্তমানে যদি হয় সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করব। এরপর কি বলা হচ্ছে, থিংস দ্যাট পিপল প্ল্যান টু ডু ইন দ্য ফিউচার। এখানে কি বলা হচ্ছে, দেখো কিছু ঘটনা আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই। রিনা ইজ গোয়িং টু দ্য মিউজিয়াম টুমোরো। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি আমি ধরি, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলা হবে না। এই জন্য হবে না কারণ স্ট্রাকচার অনুসারে, সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নয়। এটা এই জন্য, কিন্তু এমন কিছু শব্দ সেন্টেন্সের ভিতরে আমরা দেখতে পাই যেটা মানে ভবিষ্যৎ নির্ধারণ করে। যেমন রিনা ইজ গোয়িং টু দ্য মিউজিয়াম টুমোরো, যে রিনা মিউজিয়ামে, যেটা আছে আমরা জাদুঘর বলি, যে আগামীকাল জাদুঘরে কি করবে, যাইতেছে, আগামীকাল জাদুঘরে যাইতেছে। এই যে যাইতেছে তার মানে সে এখনো যায়নি, যাইতেছে। তো এই কথাটাকে আমরা যদিও স্ট্রাকচার অনুসারে, গঠন অনুসারে কিন্তু সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নয়, কিন্তু অর্থের দিক দিয়ে সেটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়ে যাচ্ছে, অর্থের দিক দিয়ে, যদিও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা মনে রাখবে। কী রকম, যেমন রিনা ইজ গোয়িং টু দ্য মিউজিয়াম টুমোরো। টুমোরো বলতে আমরা কি বুঝাই, যে ভবিষ্যৎ পরিকল্পনা। সে আগামীকাল যাইতেছে। মনে করো যে বাংলাদেশের প্রেসিডেন্ট আগামীকাল লন্ডনে যাবেন, আগামীকাল লন্ডনে যাইতেছেন, তার মানে সে এখনও যায় নাই, বর্তমানে এখনও আছে, সব কিছু রেডি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, যাবে, সব কিছু যাবে। এইরকম অর্থে আমরা কি করি, ফিউচার, যেটাকে বলে থিংস দ্যাট পিপল প্ল্যান টু ডু ইন দ্য ফিউচার। মানে আমি পরিকল্পনা করতেছি বা করে ফেলছি যে আমি আগামীকালকে লন্ডনে যাব বা যে কোনো জায়গায় যাব। তার মানে যাইতেছে বলতে সে এখন যাচ্ছে না, আগামীকালকে যাবে। যাওয়ার জন্য যত প্রসেসিংয়ের দরকার আছে সেটা আজকেই সে করতেছে। তার মানে সেটা, এই যে যাওয়ার জন্য যত প্রসেসিং দরকার আছে, এই প্রসেসিংটা করাটাকেই বলে হচ্ছে গোয়িং, যেটাকে বলে গোয়িং। তার মানে ওই প্রসেসিংয়ের কাজটাই চলতেছে কিন্তু, আর যাবে আগামীকালকে যাবে, কিন্তু কাজটা হচ্ছে আজকে, যাওয়ার কাজটা আজকে হচ্ছে। এই অর্থে ফিউচারটা আমরা অর্থের দিক দিয়ে বলবো, কিন্তু গঠনের দিক দিয়ে না। গঠনের দিক দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরকম অর্থে অনেকে কি করবে, সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখে ফেলবে। এটা একটু বুঝিয়ে দিলাম। এরপর দেখো, উই আর লিভিং ফর লন্ডন নেক্সট ডে। এটাও কিন্তু নেক্সট ডে মানে আমরা পরের দিন, যেটাকে পরের সপ্তাহ যেটাকে বলি, বা আগামী সপ্তাহ, এটাও আমরা বলতে পারবো যে আমরা লন্ডন ছাড়তেছি, আগামী সপ্তাহের জন্য আমরা লন্ডন যাইতেছি বা লন্ডন ছাড়তেছি, যেটাই বলি। তো এই যে কথাটা লন্ডন ছাড়তেছি, এই কথাটাকে আমি যদি বলি আগামী সপ্তাহ, তার মানে আগামী সপ্তাহ সামনে, কিন্তু গঠন অনুসারে কি বর্তমান। তার মানে এইটাও সেম, আগেরটার যে আমি উদাহরণটা বললাম একদম সেম উদাহরণ এই সেন্টেন্সটার জন্য, অর্থাৎ দুইটা সেন্টেন্স দিয়েছে বুঝার জন্য একটু ইজিতে। একটা টুমোরো শব্দ দিয়ে দিয়েছে আর একটা নেক্সট উইক দিয়েছে। দুইটাই কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করতেছে অর্থের দিক দিয়ে, কিন্তু গঠনের দিক দিয়ে বর্তমান। তো তার মানে আমি আগামীকাল লন্ডন ছাড়তেছি, এই ছাড়তেছি যে কথাটা, তার মানে লন্ডন ছাড়ার জন্য যত প্রসেসিং দরকার আছে, যত কাজ দরকার আছে, সেটা আমরা এখন চলতেছে, কাজগুলো আমার চলতেছে রানি। এইটার জন্যই মূলত কি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, কিন্তু অর্থের দিক দিয়ে সেটা আগামীকালকে যাব, এটা মনে রাখবে। এখন আসো আমরা প্র্যাকটিক্যালি একটু অ্যাক্টিভিটি কি আছে এটা একটু বলি, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1 আছে যে রিড দ্য প্যাসেজ ইন প্রেজেন্টেশন এ অ্যাগেন, বলে আবার পড়ার জন্য। কোনটা? ওই যে আমরা প্রথমে একটা প্যাসেজ পড়েছিলাম, এটা পড়েছিলাম না আমরা, হ্যাঁ এটা পড়েছিলাম অর্থ সহকারে। তোমরা পার্ট 1 যারা দেখোনি তোমরা ওখানে দেখলে বুঝতে পারবে, এটা আমরা অর্থ সহকারে পড়েছিলাম এবং কোন সেন্টেন্স
কিসে আছে, সব কিছু আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি এটা দেখে নিবে। আর এখানে অ্যাক্টিভিটি কিতে কি বলা হচ্ছে, মানে এটা আবার পড়ার জন্য, হ্যাঁ বুঝলাম। তারপর বলেছে অ্যান্ড ডিসকাস ইনফেয়ার্স অর্থাৎ জোড়া জোড়া কী করে একে অপরের সাথে বা কলিগের সাথে বা ক্লাসমেটের সাথে ডিসকাস করে এই ব্যাপারে, গল্পটার ব্যাপারে। হোয়াট সেন্স ইচ অফ দ্য ভার্বস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন ইউজড, অর্থাৎ ওই যে সেন্টেন্সটার গল্পটার ভিতর প্রত্যেকটি সেন্টেন্সের ভিতরে কী ধরনের ভার্ব ব্যবহার করা হয়েছে, এই ভার্বগুলো কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আছে, আর এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে এটা কিভাবে আছে বা কোন গঠন অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়েছে সেটা কি করো, এটা নিয়ে আলোচনা করো। বা কিভাবে ব্যবহার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওই গল্পটার ভিতরে প্রত্যেকটি লাইন, সেটা কি করো, আলোচনা করো। তো এটা তো আমরা ওই দিনে কি করে ফেলছি, আলোচনা করে ফেলছি। তোমরা যারা পার্ট 1 দেখোনি, তোমরা পার্ট 1টা দেখিও, তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 1টা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। কারণ একটা কথা মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আইডেন্টিফাই করতে হয় অবশ্যই একটা কি থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকবে। আমি আবারও লিখে দিচ্ছি অক্সিলিয়ারি, সরি এটা অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্ব থাকবে, এরপরে আইএনজি থাকবে। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্বস, তারপর হচ্ছে মূল ভার্বস, তারপর আইএনজি, আর বাকি যেটা সেটা হচ্ছে অবজেক্ট। এটা থাকতেই হবে, এটা হচ্ছে গঠন। এই গঠন অনুসারে যে কোনো সেন্টেন্সে যদি তুমি কি পাও, যে কোনো সেন্টেন্সে যদি তুমি পাও এরকম গঠন অনুসারে সেন্টেন্সটা লেখা, তাহলে তুমি অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে ফেললো। তবে এখানে একটা কথা আছে, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করছি। অনেকে বলবো যে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব, তো অক্সিলিয়ারি ভার্ব তো সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সও থাকতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও থাকতে পারে। হ্যাঁ, এখানে একটা কথা, যদি এম, ইজ, আর এই তিনটার ভিতরে যদি যে কোনো একটা থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বি ভার্ব কোনটা, বি ভার্ব বলতে অক্সিলিয়ারি ভার্ব, এই তিনটার ভিতরে যে কোনো একটা দিয়ে যদি থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে সহজ করে দিলাম। অ্যাক্টিভিটি 1 শেষ, সেটা পার্ট 1টাও দেখে নিবে ক্লাস। আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে যে কোনো লেসন আপলোড করা মাত্র সেটা নোটিফিকেশন পাও। আর তোমার ক্লাসমেটদের কাছে তোমার লিঙ্কটা শেয়ার করে দিবে, তারা দেখলে অনেক উপকৃত হবে। আমি আবার বলছি, প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী লেসনগুলো তুমি পাও। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।